নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স সিসি 9 পেপারের সাপ্লিমেন্টারি এক্সামের সাজেশন। 2025 সালে যারা 4th সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের আগে যারা ফেল করে গিয়েছো, অর্থাৎ আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে, ক্যাজুয়াল পরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটাকে বলা হয়, সেই সাপ্লিমেন্টারি এক্সামের সাজেশনটা দিয়ে দিচ্ছি সিসি 9 পেপার। ছন্দ, অলঙ্কার আর কাব্য জিজ্ঞাসা। এই পেপারটা এত সহজ, কেন যে ফেল করেছে সেটা আমার বোধগম্য নয়। এই পেপারটা সাজেশন দেওয়া উচিত নয়, মানে দ্বিতীয়বার, আর এই পেপারে ফেল করা উচিত নয়। যারা ফেল করেছে তারা একদমই পড়াশোনা করে না, একদমই পড়াশোনা করে না, করেনি, তাই ফেল করেছে। এই পেপার সব থেকে বেশি নাম্বার ওঠে, সব থেকে। আগেরবার এই পেপার আমার কাছে পেয়েছে 93, 94, সব থেকে বেশি নাম্বার ওঠে। কী আছে এর মধ্যে? কিচ্ছু নেই। ছন্দ অলঙ্কারটাকে প্র্যাকটিস করো, ব্যাস কাজ শেষ, 20 হয়ে যাবে। শর্ট কোশ্চেন করো, আর কোনো নোটস মুখস্থ করার দরকার নেই। ছন্দ অলঙ্কার প্র্যাকটিস করো আর শর্ট কোশ্চেন মুখস্থ করো, কমপ্লিট হয়ে যাবে। মডিউল 1 থেকে লিখে নাও 3টে ছন্দ: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। 3টে ছন্দ: স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। 3টে ছন্দের নোটস খুব ভালো করে মুখস্থ করে নাও। ছন্দ নোটস কেমনভাবে লিখবে? প্রথমে সংজ্ঞা দেবে। ধরো স্বরবৃত্ত ছন্দ লিখছো, প্রথমে স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা দিলে, তারপর একটা উদাহরণ দেবে, বুঝা গেছে? তারপরে স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে কিছুটা আলোচনা দেবে, বুঝা গেছে? স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে কিছুটা আলোচনা দেবে। আলোচনা দেওয়ার পরে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি লিখছো? যে স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব 4 মাত্রা, 4 মাত্রার একটা উদাহরণ দিতে হবে। লয় হয় দ্রুত, সেই দ্রুত লয়ের একটা উদাহরণ দিতে হবে। এইরকমভাবে 10টা থেকে 12টা পয়েন্টস দিতে হবে। 10 নম্বরের তো 10টা থেকে 12টা পয়েন্টস দিতে হবে। 4টে-5টা পয়েন্টসে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে, বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। এটা ভালো করে শুনে নাও। বৈশিষ্ট্য অনুযায়ী যদি উদাহরণ দিতে পারো, দাও, তাহলে কিন্তু 10-এর মধ্যে 8 পাবে, 8 অন্তত পাবে, এটা বলে রাখলাম। তাই ছন্দ, অলঙ্কার বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দেখিয়ে দিতে হবে, তাহলে বেশি নাম্বারটা পাবে, পাস করবে। না হলে 10-এর মধ্যে কত দেবে? 2, 3, 4 দেবে, বোঝা গেছে? তাই ছন্দ খুব ভালো করে করো। নোটসগুলো খুব সহজ, ছন্দ খুবই সহজ, ছন্দ অলঙ্কার সহজ, জাস্ট একটু কনসেপ্টটা ধরতে পারলেই কাজ শেষ। বেসিক রুলসটা যদি বুঝতে পারো তাহলে ছন্দ অলঙ্কার কমপ্লিট। এই জন্যই তো এই পেপার বেশি নাম্বার ওঠে। 3টে ছন্দ কি পড়েছে আর পড়েনি ছন্দ অলঙ্কারে দেখে লাভ নেই, কারণ নির্ণয়ের ক্ষেত্রে ওভাবে আসে না। কারণ নির্ণয় আসে, তোমরা জানো, যেহেতু পরীক্ষা দিয়েছো, নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন দেখে পরীক্ষা হয় না, কোশ্চেন হয় না। যে কোনো একটা তুলে দেবে, ছন্দ নির্ণয় করো, যে কোনো একটা তুলে দেবে, অলঙ্কার নির্ণয় করো। এই 3টে ছন্দ, সমস্ত অলঙ্কার মুখস্থ করো, বেশি নিয়মটাকে জেনে নাও, রুলসটাকে জেনে নাও। তাও স্টার মেরে নাও 10-এর জন্য। অক্ষরবৃত্ত আর মাত্রাবৃত্ত, যেহেতু স্বরবৃত্ত পড়ে গিয়েছে, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ক্লিয়ার। অলঙ্কার: যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি, অনুপ্রাস। যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি, অলঙ্কার। এখানে 10-এর জন্য খুব ভালো একটা জিনিস বলে দিচ্ছি। তোমরা নোটস যেহেতু লিখতে হবে, এটাও ঠিক তেমনই। প্রথমে ধরো যমক অলঙ্কার পড়েছে পরীক্ষায়, যমক অলঙ্কারের সংজ্ঞা লেখার পরে একটা উদাহরণ, তারপরে সেই উদাহরণের ব্যাখ্যা, আরও একটা উদাহরণ, আরও একটা ব্যাখ্যা। অর্থাৎ যে অলঙ্কারটা লিখবে সেই অলঙ্কারের 2টো উদাহরণ দিতে হবে, 2টো ব্যাখ্যা দিতে হবে, 2টো উদাহরণ দিতে হবে, 2টো ব্যাখ্যা দিতে হবে, ক্লিয়ার? 2টো উদাহরণ, 2টো ব্যাখ্যা দেওয়ার পর এই অলঙ্কারের, মানে যে অলঙ্কারটা লিখছো, অর্থাৎ যমক লিখছো যদি, তাহলে সেই অলঙ্কারের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই শ্রেণী বিভাগগুলো আলোচনা করতে হবে, শ্রেণী বিভাগগুলো আলোচনা করতে হবে, তার সংজ্ঞা উদাহরণ দিতে হবে। যমক অলঙ্কারের শ্রেণীবিভাগ কি? আদ্য যমক, মধ্য যমক, সর্বযমক, অন্তযমক। হয়েছে? এবারে সেই অলঙ্কারের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। এভাবে যদি লিখতে পারো তাহলে 10-এর মধ্যে 8 পাবে, না হলে কিন্তু হবে না। তাহলে যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি, এই 4টে করলে তোমরা একটা অবশ্যই একটা, কেন 2টো হয়ে যেতে পারে, কাজ শেষ। যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি, শব্দ অলঙ্কার কটাই করো, আরগুলো করতে হবে না। নির্ণয়ের জন্য সব করতে হবে, শর্ট কোশ্চেনের জন্য সব করতে হবে। কারণ শর্ট কোশ্চেনেও দেখবে একটা লাইন তুলে দেবে, এটা কোন ছন্দ, কোন অলঙ্কার, ছন্দ অলঙ্কার সব করতে হবে। তাও 10-এর জন্য আমি বলছি যমক, শ্লেষ একদম সুপার করে মুখস্থ করো। যমক, শ্লেষ
বক্রোক্তি ব্যাজস্তুতি। বক্রোক্তি ব্যাজস্তুতি এত সহজ, সোজা কথা বাঁকাভাবে বলা হলে তাকে বলা হয় বক্রোক্তি অলঙ্কার। সোজা কথা বাঁকা করে, বক্রোক্তি মানেই তো বাঁকা। ব্যাজস্তুতি অর্থাৎ নিন্দার ছলে প্রশংসা, প্রশংসার ছলে নিন্দা বোঝালে ব্যাজস্তুতি অলঙ্কার হয়। নিন্দার ছলে প্রশংসা, প্রশংসার ছলে নিন্দা বোঝালে ব্যাজস্তুতি অলঙ্কার হয়। যমক অলঙ্কার, দুটো একই শব্দ থাকবে কিন্তু অর্থ আলাদা হবে। দুটো একই শব্দ এবং দুটোর অর্থ আলাদা, যমক অলঙ্কার। যমক মানে কি? যমজ। যমজ, যমজ মানে কি? আমরা জানি একই, একদম দেখতে হয়। দুটো একই দেখতে, এইরকম এমন শব্দ থাকবে, একই শব্দ কিন্তু তাদের অর্থ আলাদা, যমক অলঙ্কার। শ্লেষ অলঙ্কার, শ্লেষ অলঙ্কার কি না, একটা এমন শব্দ থাকবে সেই কবিতার মধ্যে বা বাক্যের মধ্যে, তার দুটো অর্থ হবে, দুটো আলাদা অর্থ হবে। বোঝা গেছে? যমকের উদাহরণটা কি না, ভারত ভারত খ্যাত আপনার গুণে। তাহলে দুটো ভারত শব্দ রয়েছে, তাহলে সেই দুটো ভারত শব্দের অর্থ আলাদা। ভারত ভারতবর্ষ খ্যাত, তাহলে রায়গুণাকার ভারতচন্দ্র প্রথম ভারত শব্দের অর্থ, দ্বিতীয় ভারত শব্দের অর্থ ভারতবর্ষ, মানে দেশ ভারতবর্ষ। শ্লেষ অলঙ্কারের উদাহরণটা কি, দেখো নাকি হায় বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন। রবি মানে কি? রবি মানে সূর্য। আর একটা অর্থ হয় রবি মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? তোমরা চণ্ডীমঙ্গলে পড়েছো, আনি আছে তোমার স্বামী গান্ধী নিজ গুণে। গুণ শব্দে দুটো অর্থ হয় শ্লেষ অলঙ্কার। তাহলে একটা গুণ শব্দের অর্থ হচ্ছে স্বভাবের চমৎকারিত্ব বা বৈশিষ্ট্য বা ব্যক্তিত্ব, একটা গুণ হচ্ছে ধনুকের ছিলা। এরকম শ্লেষ অলঙ্কারের উদাহরণ, দুটো উদাহরণ, দুটো ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। বক্রোক্তি, সোজা কথা বাঁকা, ব্যাজস্তুতি, নিন্দা ছাড়া প্রশংসা, প্রশংসা ছিল নিন্দা। তাহলে এটা সব থেকে সহজ অলঙ্কার হচ্ছে এই যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যাজস্তুতি। জাস্ট 4টে অলঙ্কার নোটস মুখস্থ করতে তোমাদের 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা। 1 ঘন্টার সময় দাও, 4টে অলঙ্কার মুখস্থ হয়ে যাবে। যদি তোমাদের মুখস্থ নাও হয়, আমি তোমাদের বলছি, কারণ এইবারে ফেল করলে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আর জীবনে পাস করতে পারবে না। নোটসগুলোকে সব তোমাদের প্রত্যেকের তো মোবাইল রয়েছে, মোবাইলে রেকর্ড করে নাও। রেকর্ড করে নিয়ে মুখস্থ করো, 5 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। মুখস্থ করো, খাতায় লিখবে, মুখস্থ করে লিখবে, বারবার লিখবে, লেখা প্র্যাকটিস করো, ছন্দ অলঙ্কার নির্ণয় প্র্যাকটিস করো। ভয়েস রেকর্ড করে নাও, নিজের ভয়েস, কাউকে শোনানোর দরকার নেই, নিজে শুনবে হেডফোন দিয়ে। অলঙ্কার, ছন্দ, বাই, পোয়েটিক্স, কাব্য জিজ্ঞাসা যা আছে সাজেশন যেগুলো দেবো সেই নোটস করা, মুখস্থ করে নাও, ভয়েস রেকর্ড করে নাও, এভাবেই মুখস্থ করো। অতিরিক্ত মোটামুটি অথবা দুটো তো পড়বে, উপমা, উৎপ্রেক্ষা, ব্যতিরেক। উপমা অলঙ্কার, উৎপ্রেক্ষা অলঙ্কার, এগুলো ধরো অনেক সিস্টেম রয়েছে, রুলস রয়েছে। তোমরা তো অনেকে টিউশন পড়েছো বা জানো অনেকে, আমি আর এগুলো সময় নষ্ট করছি না। উপমা অলঙ্কার, উৎপ্রেক্ষা অলঙ্কার, ব্যতিরেক, কিছু রুলস রয়েছে, সেই শব্দটা থাকলে ওই অলঙ্কারটা হবে, এরকম কিছু রুলস রয়েছে। ক্লিয়ার? এবারে দেখো কাব্য জিজ্ঞাসা বা অনুকরণ তত্ত্ব। এখানে কি পড়ার আছে? কাব্য জিজ্ঞাসা থেকে লিখে নাও, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ। অথবা কাব্যের শব্দ আর অর্থকে আটপৌরে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে। রিপিট, বাক্যের শব্দ আর অর্থকে আটপৌরে, মানে সাধারণভাবে আটপৌরে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে। স্বাভাবিক তো, যে কোনো একটা সাধারণ শব্দকে বা এলোমেলো শব্দকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে দিই তাহলে কিন্তু সেই বাক্যটা কাব্য হয়ে ওঠে, কাব্যধর্মী হয়ে ওঠে। একটা চিল উড়ে যাচ্ছে, সেই চিলকে দেখে আমাদের একটা চিল উড়ে যাচ্ছে কি, কিন্তু জীবনানন্দ দাশ তার যে কাব্যিক ভাব, হায় চিল সোনালি ডানার চিল, তাহলে সেই বাক্যটা কাব্য হয়ে উঠল। তারপরে দেখো রস ও কাব্যের জগৎ, অলৌকিক মায়ার জগৎ। স্বাভাবিক তো, রস আর কাব্য এগুলো তো অলৌকিকের অনেক অর্থ, ব্যঞ্জনাধর্মী, আক্ষরিক, উৎপত্তি, অনেক অর্থ হয়। তাই রস এবং কাব্য এই দুটোর জগৎ অলৌকিক মায়ার জগৎ। পরের প্রশ্ন, রীতির আত্মা কাব্যস। রীতির আত্মা হচ্ছে কাব্য, রীতির আত্মা কাব্যস। অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা টেক্সটটা 50 টাকা কি 100 টাকার মতো দাম, টেক্সটটা পড়ে একবার অন্তত রিডিং, একটা বার রিডিং দাও। রীতির আত্মা কাব্যস। পরের প্রশ্ন, কাব্য দর্শনে যারা দেহাত্মবাদী তারা বলেন ওই বাক্য অর্থাৎ শব্দ ও অর্থ ছাড়া কাব্যের আর স্বতন্ত্র আত্মা নেই। ধ্বনিবাদ প্রসঙ্গে মন্তব্যটি বিশ্লেষণ করে। কাব্য দর্শনে যারা দেহাত্মবাদী তারা বলেন ওই বাক্য অর্থাৎ শব্দ ও অর্থ ছাড়া কাব্যের আর স্বতন্ত্র আত্মা নেই।
ধ্বনিবাদ প্রসঙ্গে মন্তব্যটির বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ধ্বনিরাত্মা কাব্যস্য। তাহলে কাব্যং রাজ্যম অলঙ্কারাৎ রীতিরাত্মা কাব্যস্য ধ্বনিরাত্মা কাব্যস্য। বিভিন্ন আলঙ্কারিকরা, আচার্য ভামু, দণ্ডী, এই সমস্ত আলঙ্কারিকরা তারা বিভিন্ন মতামত দিচ্ছে। কে বলছেন কাব্যং রাজ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ কাব্যই অলঙ্কার হয়ে ওঠে। কে বলছে রীতির আত্মাটাই হচ্ছে কাব্য, কে বলছে ধ্বনির আত্মাটা হচ্ছে কাব্য, ধ্বনির আত্মা কাব্যস্য। অথবা কাব্যের আত্মা হচ্ছে তার বাচ্য নয় ব্যঞ্জনা, কথা নয় ধ্বনি। তাৎপর্য বিশ্লেষণ করো। কাব্যের আত্মা হচ্ছে তার বাচ্য নয় ব্যঞ্জনা, কথা নয় ধ্বনি। এখানে স্টার মেরে নাও। কাব্যং রাজ্যম অলঙ্কারাৎ সুপারস্টার মারো, রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ সুপারস্টার মারো ধ্বনিরাত্মা কাব্যস্য। অথবা কাব্যের আত্মা হচ্ছে তার বাচ্য নয় ব্যঞ্জনা, কথা নয় ধ্বনি। এটা সুপারস্টার নয়। তিনটে সুপারস্টার নয় হয়ে যাবে 10 মার্ক। সব থেকে গুরুত্বপূর্ণ অল্টারনেটিভ যে কোশ্চেনটা রয়েছে, এত নোটস তো পড়ার দরকার নেই। এই পোয়েটিক্স, অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে একটা নোটস পড়লেই তো হয়ে যাবে। যাই আসুন না কেন শুধু দাগ নাম্বার বসিয়ে দিয়ে ওইটাই লিখবে। আমি তো এই নোটসটাই তো দিয়েছিলাম, ইউটিউবে পর্যন্ত দিয়েছিলাম, যে তোমাদের এই পেপার থেকে, এই অনুকরণ তত্ত্ব পোয়েটিক্স থেকে যাই আসুন না কেন শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে ওই নোটসটাই লিখে দেবে। আমার স্টুডেন্টদেরকেও দিয়েছি, যারা ক্লাস করেছিল, সে অনলাইন অফলাইন, এবং আমি ইউটিউবেও দিয়ে দিয়েছিলাম, চ্যানেলেও দিয়ে দিয়েছিলাম যে ওটাই মুখস্থ করো। সেইটা কেন যে তোমরা মুখস্থ করো নি আমি জানি না। অনুকরণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা অনুকরণ তত্ত্ব সম্পর্কে অ্যারিস্টটলের যে মতামত তা আলোচনা করো। অনুকরণ তত্ত্ব সম্পর্কে অ্যারিস্টটলের যে মতামত তা আলোচনা করো। এই একটা নোটস করলে আর এইসব কিছু করতে হবে না। বুঝা গেছে? ওই অনুকরণ তত্ত্ব সম্পর্কে ওর বিষয়বস্তু একদম মুখস্থ করে নাও। অ্যারিস্টটলের পোয়েটিক্সের যে নোটসটা একদম মুখস্থ করে জলের মতো, শুধু ওটাই মুখস্থ করার দরকার হয়। ওটাও ওই সিস্টেম ভয়েস রেকর্ড করে একটা নোটস করলে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সিসি 9 সাজেশনটা দিয়ে দিলাম। যারা নোটস সংগ্রহ করতে চাও, নোটস নিতে চাও, অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।